কিছু সিটেট পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের প্যাডাগজি ক্লাসে আপনাদের আবার একবার স্বাগতম জানাই। তো এই প্যাডাগজির যে প্রশ্নগুলো আপনারা সিটিপিতেও পাবেন, বাংলাতেও পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের যে প্যাডাগজি আছে এইগুলোতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। তো আজকে আমরা এই 21 প্রশ্ন আজকে আমাদের হবে। তো এখান থেকে আমরা স্টার্ট করব আজকে। তার আগেরগুলো আমরা আগের ক্লাসে অলরেডি কমপ্লিট করে দিয়েছি, দেখে না থাকলে আপনারা দেখে নেবেন। তো এই সবগুলো হচ্ছে ডাইরেক্ট লাইভ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখতে পাচ্ছেন। এটা আমাদের 7 জানুয়ারি 2022 যে অনলাইন কোয়েশ্চন পেপার হয়েছিল, এখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা দেখি, এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপকামিং দিনে কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প হবে, এটা 100% কনফার্ম। ঠিক আছে, আপনারা জানেন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি থাকে, প্রত্যেকটা সাবজেক্ট, বাংলায় বলুন, ইংলিশ বলুন, সিটিভিতে বলুন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি থাকে এবং বাংলাতেও কিন্তু এই প্রশ্নগুলো আমাদের আসে, আর সঙ্গে অন্যান্য সাবজেক্টও যথেষ্ট হেল্প হবে। তো হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং ডিসেবিলিটিস ইম্প্যাক্ট দ্য এবিলিটি অফ হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ব্যালেন্স অ্যান্ড ম্যানুয়াল ডেক্সাইটি যাকে বলা হয়, নিচের কোন শেখার অক্ষমতা হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের দক্ষতার উপর প্রভাব ফেলে? ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 21। তো ডিসক্যালকুলিয়া, আমরা কনসেপ্ট সম্বন্ধে একটু জানি। তো ডিসক্যালকুলিয়া মানে কি ভাই? ক্যালকুলিয়া থেকে আপনারা বলতে পারেন স্যার এটা তো ক্যালকুলেটার। ইয়েস, তো ক্যালকুলেটার দিয়ে কী করি? আমরা হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ মানে কি? যেমন ম্যাথসের একটা সমস্যা যদি হয়, গাণিতিক সমস্যা যদি হয়, তখন আমরা বলবো এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। আর ডিসগ্রাফিয়া যদি বলি তো স্যার গ্রাফিয়া থেকে আমরা একটা কনসেপ্টে যেতে পারি যে গ্রাফ পেপার। স্যার আমরা গ্রাফ পেপার কী করি? যে গ্রাফ পেপারে আমরা তো লিখি, তার মানে লিখন সম্বন্ধে যদি রাইটিং প্রবলেম হয়, লিখন প্রবলেম, তাহলে হবে স্যার এটা ডিসগ্রাফি হওয়ার কথা ছিল, আচ্ছা যাই হোক। তো যে লিখন সম্বন্ধীয় যদি কোনো সমস্যা হয় এটা হবে ডিসগ্রাফিয়া, এখানে নেই অপশনে। যদি লিখন সম্বন্ধীয় কোনো সমস্যা হয় তাহলে এটা হবে কি? ডিসগ্রাফিয়া। ঠিক আছে, ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং রিলেটেড ডিসঅর্ডার। আর ডিসফেজিয়া মানে ভাষা সংক্রান্ত সমস্যা। আর ডিসপ্রেক্সিয়া মানে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের সমস্যা, যেমন হাত চোখের সমন্বয় বা ব্যালেন্স করতে পারছে না বা ম্যানুয়ালি মেলাতে পারছে না, হাতের আঙ্গুল সিধা করতে পারছে না, এই সমস্ত সমস্যা যে ছোটো ছোটো সমস্যাগুলো হয় এইগুলোকে বলা হয় কি? ডিসপ্রেক্সিয়া। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ডিসপ্রেক্সিয়া। কনসেপ্টের সঙ্গে সঙ্গে আনসারগুলো জানলে আপনার যথেষ্ট লাভ হবে। এরপর দেখুন, ইন এ ক্লাস হ্যাভিং লার্নার্স ফ্রম ভেরিয়াস লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস এ টিচার শুড প্র্যাকটিস। ইয়েস, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ভাষাগত পরিচয়ের শিক্ষার্থী থাকা একটি শ্রেণীতে একজন শিক্ষকের কী ধরনের অনুশীলন করা উচিত? অর্থাৎ একটা ক্লাসে অনেকগুলো ছাত্র আছে, তো ছাত্রগুলো বিভিন্ন ভাষায় কথা বলে। ভেরিয়াস লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস মানে প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট কী রয়েছে? ভাষাগুলো রয়েছে। তো বিভিন্ন ডিফারেন্ট যেহেতু ভাষা রয়েছে, তো এই ভাষাগুলোর এই বিভিন্ন ভাষাভাষী থাকা শ্রেণীকক্ষে একজন শিক্ষকের কি করা উচিত? অ্যাকর্ডিং টু অপশন 4টা রয়েছে, আপনারা দেখে নিন। কি হতে পারে কারেক্ট আনসার? একটু খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানান তো। দেখুন, আমরা কখনো ছাত্রদেরকে লেবেলিং করি না, বা নামকরণ এটা হয় না। লেবেলিংটা কেটর স্টেরিও টাইপিং, এটা নেগেটিভ ওয়ার্ড, এটাও সম্ভব নয়। সেগ্রিগেশন মানে পৃথকীকরণ করা, এটাও সম্ভব নয়। আমরা কি করব? মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে বহুভাষিকতায় ক্লাস করব। ঠিক আছে, এক ভাষায় যদি ক্লাস করি তাহলে অন্য ভাষাভাষী ছাত্ররা বুঝতে পারবে না, তাই বিভিন্ন ভাষায় আমরা ক্লাস করব, তখন সবাই কি করবে? সমানভাবে বুঝতে পারবে। ঠিক আছে, কেমন? নেক্সট কোয়েশন দেখি। নিচের উদাহরণটি বিকাশের কোন নীতিটি তুলে ধরে? আমরা বিকাশের উদাহরণটা পড়ি। একটি শিশুর বিকাশ সরল পথে চলে না, সে পিছনে ফিরে আবার সামনের দিকে এগিয়ে যায়। এই যে একটা নীতি, এটা বিকাশের কোন নীতির দিকে যায়? দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ডাজ নট টেক এ স্ট্রেট পাথ, অর্থাৎ সোজা দিকে যাচ্ছে না, সরল পথে। ইট টার্নস ব্যাক অ্যান্ড দেম মুভস ফরওয়ার্ড এগেইন। এটা হচ্ছে অভিন্নতার নীতি, সর্পিল অগ্রগতির নীতি, তারপর হচ্ছে উন্নয়ন একমুখী, আর একটা হচ্ছে উন্নয়ন অবিচ্ছিন্ন। শিশুর বিকাশটা সরল পথে হয় না,
অর্থাৎ একবার পিছনে ফিরে আবার সামনের দিকে যায়। অর্থাৎ শিশুর যেটা ডেভেলপমেন্ট, এটা সবসময় যে একদম উগ্র গতিতে সেটা না। ডেভেলপমেন্টটা কী ধরনের হয় দেখুন, কখনো কখনো দেখবেন একটা শিশু ডেভেলপমেন্টটা এই ধরনের হচ্ছে, খুব মানে তীব্র গতিতে যাচ্ছে। কোনো এক সময় আমরা গিয়ে দেখেছি এখন আর পারছে না, মানে সে একটু হয়তো নিচের দিকে যাচ্ছে, আবার সে উপরের দিকে যাচ্ছে, আবার সে নিচের দিকে যাচ্ছে, আবার সে উপরের দিকে যাচ্ছে। এইভাবে শিশুর বা আমাদের সবার ডেভেলপমেন্ট হয়। আমরা একসঙ্গে কিন্তু অনেক ডেভেলপমেন্ট, আমরা শুধু যে এইভাবে যে উপর দিকে যাচ্ছি এরকম না। কখনো কখনো হয়তো আমরা একটু ডেভেলপমেন্ট আমাদের থেমে যায়, এইভাবে একটু নিচের দিকে নামলো আবার উপরের দিকে উঠলো, এই ধরনের কন্ডিশনটা হয়। তো এই যে নীতিটা, এই নীতিকে কী বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 23, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে, সর্পিল অগ্রগতির নীতি। নেক্সট, এবার দেখুন প্রগ্রেসিভ ক্লাসরুম। এই প্রগতিশীল শ্রেণীকক্ষ থেকে বাংলায় প্রশ্ন আসে, সিডিপিতে প্রশ্ন আসে, ইবিএসে প্রশ্ন আসে, সোশিয়ালে প্রশ্ন আসে, বা আপনাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ বা আসামিস, হিন্দি, এখানেও প্রশ্ন পাবেন। তো এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম এ টিচার ফেসিলিটেটস দ্য চিলড্রেন টু ওয়ার্ক ইন গ্রুপস টু অ্যাচিভ এ কমন লার্নিং টাস্ক। দিস উইল প্রমোট স্টুডেন্ট অ্যামং। একটা প্রগতিশীল শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিশুদের একটি সাধারণ শিখন কাজ অর্জনের জন্য দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। এটি শিক্ষার্থীদের মধ্যে কী উন্নতি করবে? একটা প্রগ্রেসিভ ক্লাসরুমে একজন শিক্ষক কী করলেন? শিশুদের মধ্যে একটা সাধারণ কাজ দিলেন, শিক্ষণ কাজ। এই কাজটা শিশুরা যাতে অর্জন করতে পারে তার জন্য তিনি গ্রুপ অ্যাক্টিভিটি করতে দিলেন, অর্থাৎ দলগতভাবে কাজ করতে দিলেন, যে তোমরা সবাই মিলে এই কাজটা করো। তো এখানে শিক্ষার্থীদের কী উন্নত করতে হবে? এখানে কম্পিটিশন, কোঅপারেটিভ লার্নিং, তারপর রিভার্সিবিলিটি নাকি ফ্রাস্ট্রেশন। 24 দেখার সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার হতে যাচ্ছে শিশুদেরকে আমরা হতাশা করি না, ডি ক্যান্সেল, প্রতিদ্বন্দ্বিতা হয় না, কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড হচ্ছে না, তো কোঅপারেটিভ লার্নিং সহযোগিতামূলক শিক্ষণ, সবাই মিলে শিখবে। তো সবাই মিলে যখন শিখবে তখন দলবদ্ধভাবে কাজ হবে, গ্রুপ অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, তো গ্রুপ অ্যাক্টিভিটি সবাই একসঙ্গে কাজ করবে, দ্যাট ইজ কল কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিক্ষণ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখে নেওয়া যাক। রাশি শিশুদের ধারণা সম্বন্ধে ধারণা মূল্যায়নের জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছিলেন। তিনি তাদের প্রদত্ত উত্তরের জন্য যতটা সম্ভব প্রশ্ন তৈরি করতে বলেছেন। শিক্ষাদান শেখার ক্ষেত্রে তার পদ্ধতি হলো, একটু দেখি। রাশি ট্রাইড এ নিউ মেথড টু অ্যাক্সেস চিলড্রেন আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট। শিশুদের কনসেপ্ট বোঝার জন্য রাশি কী করলেন? একটা নতুন মেথড আবিষ্কার করলেন। ঠিক আছে, একটা অ্যাক্সেস করলেন। শি আস্কড দেম, তিনি তাদেরকে বলে, ছাত্রদেরকে বললেন, টু ফ্রেম অ্যাজ মেনি কোয়েশ্চন অ্যাজ পসিবল ফর দ্য গিভেন আনসার। যে আমি তোমরা যে আনসার দিলাম এই আনসারের কতগুলো প্রশ্ন হতে পারে সেটা তোমরা বলো। হার অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং ইজ, তিনি যে প্রকারের শিক্ষাদান করলেন সেটা কি? তিনি একটা উত্তর দিয়ে দিলেন শিশুদের। ঠিক আছে, উত্তর দিয়ে বলেন যে এই উত্তরের বা এই লাইনটার কী কী প্রশ্ন হতে পারে বা কোন কোন প্রশ্ন হলে এই উত্তরটা হতে পারে। ঠিক আছে, যতটা সময় প্রশ্ন তৈরি করতে বলেন, একটা উত্তর দিয়ে দিলেন, উত্তর দিয়ে বললেন যে এই উত্তরের ভিত্তিতে তোমরা প্রশ্ন তৈরি করো যে কতটা প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে একটা চাইল্ড সেন্ট্রিক, এটা হচ্ছে টেক্সট বুক সেন্টার্ড, এটা হচ্ছে আপনার ডিডাকটিভ, এটা হচ্ছে মেমোরাইজেশন। তো এখানে কোয়েশ্চন নাম্বার 25 সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, মেমোরাইজেশন হচ্ছে না, ডিকটেট করা সেটাও সম্ভব না। আর এখানে কি টেক্সট বুকের কোনো কথা বলা হচ্ছে? টেক্সট বুকে কোনো কথা বলা হয়নি, টেক্সট বুক শেষ। এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। ঠিক আছে, এই যে পদ্ধতি টিচিং লার্নিং পদ্ধতিটা কী ধরনের পদ্ধতি? এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক। শিশুদের নিয়ে কথাবার্তা হবে, শিশুরা কেন্দ্রে থাকবে, শিশুদের উপর আমি ছেড়ে দিচ্ছি যে তোমরা প্রশ্ন করো। এবং এই প্রশ্নটা দেখতে পাচ্ছ 29 ডিসেম্বর 2021 আপনাদের চলে আসছে। কেমন? নেক্সট, মনোযোগ ঘাটতি অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটাকে বলা হয় অ্যাটেনশন ডিফেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, আক্রান্ত শিশুদের কোন বৈশিষ্ট্য থাকতে পারে? অর্থাৎ যদি কোনো শিশুর এডিএইচডি থাকে তো আমরা চিনব কী করে? তো এডিএইচডি কি? কোয়েশ্চেন নাম্বার 26, চুপচাপ বসে থাকা। যারা এডিএইচডি তারা চুপচাপ থাকে না। দীর্ঘক্ষণ সহকারে মনোযোগ প্রবণতা, এটাও থাকে না। বিরতি ছাড়াই দীর্ঘ অনুচ্ছেদ পড়ার ক্ষমতা, এটাও না। কারেক্ট আনসার হবে টেন্ডেন্সি টু গেট ডিস্ট্রাক্টেড ইজিলি, সহজেই বিভ্রান্ত হওয়ার প্রবণতা। যারা
ADHD আছে তারা সহজে কী করে বিভ্রান্ত হয়ে যায়, কি করবে কি না সেই জিনিসটা তারা বুঝতে পারে না। সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 28 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। নেক্সট, এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ লাইকলি টু হ্যাভ, একজন সৃজনশীল শিশু, সৃজনশীল শিশু মানে ক্রিয়েটিভিটি চাইল্ড, অর্থাৎ যেসব শিশুরা ক্রিয়েটিভ কিছু বানাতে পারে, ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারে, তো এই ধরনের শিশুর মধ্যে কি থাকতে পারে বেসিক্যালি? ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, এবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এবিলিটি টু নোবেল প্রোডাক্ট। দেখা মাত্র কারেক্ট অ্যান্সার আমরা হতে যাচ্ছে, এটা কারেক্ট অ্যান্সার যদি আপনারা না জানেন তাহলে অতি দুর্ভাগ্যের ব্যাপার ভাই আপনাদের, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু অনেক কথা বলেছি আপনাদের এই বিষয়ে। আর দেখুন প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস দেওয়া আছে। এই যে ক্রিয়েটিভ চাইল্ড কি, তারপর আপনার গিফটেড ট্যালেন্টেড চাইল্ড কি, প্রোগ্রেসিভ ক্লাসরুম কি, আরটি অ্যাক্ট কি, এই প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি আপনাদেরকে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, বা পরবর্তীতে এই ধরনের প্রতিদিন ক্লাস পেতে সাবস্ক্রাইব প্রথমে এক্ষুনি ক্লিক করুন, ঠিক আছে ভাই, এবং পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি ঘন্টা বটম দাবিয়ে রাখেন। তো একজন সৃজনশীল শিশুর মধ্যে কি থাকতে পারে? কোয়েশ্চন নাম্বার 27। তো সৃজনশীল শিশুরা সব সময় কি হয়, তারা ডাইভার্জেন্ট থিঙ্কিং হয়। সুতরাং অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। তো নেক্সট দেখি, বা এটার দুটো আনসার হতে পারে, এটাও হতে পারে যে এবিলিটি ফর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা বুঝতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। তো সব থেকে এটা কিন্তু আমাদের হতে পারে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা, এবিলিটিটা হতে পারে আপনার ইয়ের ক্ষেত্রে কি বলা হয়, যেটা 100% হবে না, তো এখানে 100% কারেক্ট আনসার বা ডাইভার্জেন্ট থিঙ্কিং এটা 100% কারেক্ট। এটা যদি গিফটেড চাইল্ড হয় তখন আমরা এই অপশন নাম্বার 3তে যেতে অথবা পাতাম প্রশ্ন অনুযায়ী। তো এবার দেখি, বিভিন্ন পটভূমির শিশুদের শেখার সুবিধার্থে শিক্ষকের কি অনুসরণ করা উচিত? ড্যাশ শুড বি ফলোড বাই দ্য টিচার টু ফ্যাসিলিটেট লার্নিং অফ চিলড্রেন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিশুরা যখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তখন একজন শিক্ষক কী হিসাবে তাদেরকে ফ্যাসিলিটেট করবেন? স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, টেক্সট বুক সেন্টার পেডাগজি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল, না সামেটিভ অ্যাসেসমেন্ট। কোয়েশ্চন নাম্বার 28। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান। 28 ডাইভার্স ব্যাকগ্রাউন্ড মানে বিভিন্ন, অর্থাৎ একজন ছাত্র আসছে গরিব ঘর থেকে, আরেকজন আসছে একটু ধনী বিত্তশালী পরিবার থেকে, আরেকজন ছাত্র আমার আসছে কোথা থেকে ভাই, কোথা থেকে আসছে, আরেকজন ছাত্র আসছে সে অনেক কিছু জানে, অর্থাৎ ABCD ও আ ক খ, আপেল কলা আম বাগান জাম এইসব সে বলতে পারে। আরেকজন আছে যে কিনা কোনো কিছু লিখতেই পারে না, বলতেই পারে না, কোনো কিছু বুঝেই না। এই যে সবগুলা ছাত্র যে এসেছে এই সবগুলাকে একসঙ্গে আমি কী বলবো, ডাইভার্স ক্লাসরুম বা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। তো ডাইভার্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমার বাচ্চারা আসছে, তো সবাইকে যদি আমি শিক্ষাদান করতে চাই তো আমার কি করতে হবে? 1 নম্বর, আমি কি করব না, স্ট্যান্ডার্ডাইজড করব না, মানসম্মত পাঠ্যক্রম কোয়ালিটি এখানে স্ট্যান্ডার্ড করা যাবে না। টেক্সট বুক সেন্টার পেডাগজি, যেটা নেগেটিভ ওয়ার্ড, চাইল্ড সেন্ট্রিক পেডাগজি হয়, টেক্সট বুক সেন্টার হয় না। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কখনো সম্ভব না, আমরা যদি করি তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি সময় বিশেষ, কিন্তু সামেটিভ কখনো হচ্ছে না তাদের ক্ষেত্রে। তো এটা কারেক্ট আনসার হবে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। আজকে ধরে নিন একজন ছাত্র আমার অনেক বেশি কিছু জানে, একজন ব্যক্তি সে কলম লিখো, সে কলম লিখতে পারে, আপেল লিখো, সে আপেল লিখতে পারে, ঠিক আছে, সে কলা লিখো, ঠিক আছে, তুমি শিক্ষাদান বানান লেখো, সে কী করবে, শিক্ষাদান বানান লিখতে পারবে। কিন্তু একজন ছাত্র যদি সে একজন ছাত্রকে যদি বলি ক লিখো, দ লিখো, সে যদি লিখতে পারে না, আর তাকে যদি বলি যে তুমি শিক্ষাদান বানান লেখো, সে কি লিখতে পারবে? কখনোই না। তাই যে যতটুকু পারে তাকে ততটুকু ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন কেউ যদি ক পারে, কেউ যদি ক লেখা শিখে নেয়, তারপর তাকে আমি ল লেখা শেখাবো, তারপর তাকে তার সঙ্গে আকার শেখাবো অর্থাৎ লা শেখাবো, তখন সে একসঙ্গে কলা লিখতে পারবে। আর যে কলা কমলা এইগুলা সবগুলা পারে, ইজি বানানগুলা পারে, তাকে আমি একটু পাঠ্যক্রম শিক্ষাদান শৈলী এই বানানগুলো তাকে আমি ট্রাই করাতে পারি, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমাকে শেখাতে হবে, সেম ইনস্ট্রাকশনে ক্লাস চলবে না। সুতরাং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29। এ কি কমিউনিটি ইন পিয়াগেট অ্যান্ড ভাইগোটস্কি থিওরি। আচ্ছা, পিয়াগেট এবং ভাইগোটস্কি তত্ত্বের যেটা মূল মিল, ঠিক আছে, কমন
যেটা কমন জিনিস, এই জিনিসটা কি? পিয়াগেটও বলেছিলেন, ভাইগোটস্কি বলেছিলেন ল্যাঙ্গুয়েজের এবং থটের উপর কথা। সেটা বাংলাতেও আসতে পারে, সিটিপিতেও আসতে পারে, সেটা কোনো কথা নয়। ঠিক আছে, বাংলা ইংলিশ যে কোনো সাবজেক্টে আপনার থাকবে। তো ঠিক আছে ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার দেখে নেওয়া যাক। পিয়াগেট এবং ভাইগোটস্কি তত্ত্বের যেটা মূল মিল, তাদের দুজন তত্ত্বের যেটা মিল আছে, কোথায় তাদের মিল রয়েছে সেটা আমাদের দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 29, 1 নম্বর বলেছে দেয়ার ভিউজ অফ রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ এবং থট। তো ল্যাঙ্গুয়েজ এবং থট সম্বন্ধে তারা দুজনের চিন্তাভাবনা সমান না, মোটেই না। দুজন কিন্তু দুভাবে কথা বলেছিলেন। ফোকাস অন স্টেজ লাইক প্রোগ্রেশন ইন চিলড্রেন ডেভেলপমেন্ট। তো শিশুদের বিকাশে পর্যায়ক্রমিক অগ্রগতির উপর জোর দিয়েছিলেন পিয়াগেট, তিনি আপনার কগনিটিভ দিক দিয়ে দিয়েছিলেন, আর ভাইগোটস্কি সামাজিক দিক দিয়ে দিয়েছিলেন, তাই সেখানে মিল হচ্ছে না। ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন অফ দেয়ার ওন লার্নিং। তো শিশুরা নিজস্ব ভাষায় তাদের ইনভলভমেন্ট করতে পারে, এঙ্গেজমেন্ট করতে পারে, এটা শুধু এটা দুজনেই সেম কথা বলেছিলেন। দ্য রোল অফ কালচার ইন কগনিটিভ প্রসেস। তো জ্ঞানীয় প্রকৃতির সংস্কৃতির ভূমিকা কালচার। তো কালচার সম্বন্ধে আমরা ভাইগোটস্কির তথ্যে পাই, কিন্তু পিয়াগেটের তথ্যে কিন্তু আমরা কালচার পাই না, সুতরাং এটাও কিন্তু সঠিক নয়। তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ইনক্লুসিভ এডুকেশন এম্পাসাইসেস আপন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়, যেটা আমাদের 23 ডিসেম্বর 2021 এসেছিল। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। ইকুইটি, সেগ্রিগেশন, ইকুয়ালিটি নাকি লেভেলিং? ইনক্লুসিভ এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 30, এটা লেবেলিং হবে না, পৃথকীকরণ তো হবে না জানি। ইকুয়ালিটি হয় না, এটা হবে ইকুইটি, সমতা। ঠিক আছে, সবাইকে সমানভাবে দেখা যায় ইনক্লুসিভ এডুকেশনে, সুতরাং এটা হবে সমতা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দীর্ঘ প্রশ্ন। একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে। তাদের কাজের নমুনা সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন। এই ধরনের মূল্যায়ন হলো, বাহ, একজন শিক্ষক কী করলেন, সারা বছর ধরে কী করলেন, নিবিড়ভাবে একটা ছাত্রকে পর্যবেক্ষণ করলেন, যখন সব ছাত্রকে পর্যবেক্ষণ করলেন এবং যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে, অর্থাৎ যখন তারা শিখছে, অর্থাৎ লার্নিং প্রসেসে রয়েছে, তখন তাদের কাজের নমুনাগুলো তিনি সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি তিনি কী করলেন, একটা অবজারভেশন ডায়েরি তিনি লিখে রাখলেন ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এই ধরনের মূল্যায়নকে কী বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 31, অপশন এলিমিনেট করতে শিখে যান, তাহলে অনায়াসে কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারবেন। আগে বলেছিলাম স্ট্যান্ডার্ডাইজড, এটা কখনো হয় না, এটা কেটে দিন। সামেটিভ, এটা সম্ভব নয়, কেটে দিন। তারপর নন রেফারেন্সেস, আদর্শ রেফারেন্স, যে আমি রেফারেন্স দিলাম যে আমি আমার ধনী বাপের ছেলে, আমাকে বেশি প্রাধান্য দেওয়া হোক, ওই সে গরিব বাপের ছেলে, তাকে কম প্রাধান্য দেওয়া হোক, এই ধরনের নর্মস দিয়ে রেফারেন্স দিয়ে কোনো কিছু হয় না, এটা ক্যান্সেল। এটা কারেক্ট অ্যান্সার হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন, যাকে আমরা বলি, বা অ্যাসেসমেন্ট, সিসিই। এটা সিসিইর মধ্যে পড়ছে। তিনি তাকে, এই দেখুন এখানে দেখুন, নিবিড়ভাবে করছেন, সুতরাং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মানে কি, ধারাবাহিকভাবে তিনি করতে যাচ্ছেন, সুতরাং এটা হবে কি, সিসিইর মধ্যে পড়ছে। নেক্সট, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক শিক্ষা মানে কি? ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম বার্থডে সিস্টেম অ্যান্ড কোঅপারেশন সিস্টেম, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক পদ্ধতি মানে কি, শুড বি ডিসকারেজ স্ট্রংলি, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যদি বন্ধুত্বপূর্ণ পদ্ধতি থাকে এবং সহযোগিতামূলক শিক্ষা হয়, তাহলে কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 32, এখানে কি বাচ্চারা নিরুৎসাহ হয়ে যায়, ডিসকারেজ হয়ে যায়? মুঠেই না, কেটে দিন। স্টেরিওটাইপ মানে কি, জেন্ডার সমস্যা, ছেলে মেয়ে এই ধরনের সমস্যা দেখা যায়? মুঠেই না। আর রিডিউস দ্য লার্নিং আউটকাম ফর অল, সকলের জন্য শেখার ফলাফলটা কমে যায়, সবার শেখাটা কমে যায়, সবাই মিলেমিশে যদি শিখে তাহলে শিখন ফল কম হয়ে যাবে, সেটা কোন বইতে লেখা আছে, কে বললো ভাই? সুতরাং এটা ক্যান্সেল করে দিন। শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড, সবাই সক্রিয়ভাবে ভালো করে শিখতে পারবে, সবাই সক্রিয়ভাবে প্রমোট হতে পারবে, অর্থাৎ সবাই ভালোভাবে শিখতে পারবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্টুডেন্টস আর এগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন হোয়েন দ্য টিচার, শিক্ষার্থীরা শেখার জন্য আগ্রহী এবং অনুপ্রাণিত হয় যখন শিক্ষার্থীরা কী করে,
শেখার জন্য আগ্রহী হয় এবং অনুপ্রাণিত হয়। যখন শিক্ষকরা কী করেন, পুট দেম আন্ডার স্ট্রেস অ্যান্ড প্রেশার টু পারফর্ম ওয়েল ইন টেস্ট, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তাদের চাপ এবং সৃষ্টি রাখেন। কোয়েশ্চন নম্বর 33, প্রথমে আমরা পরীক্ষার জন্য শিশুদের চাপ দিলাম, তখন শিশুরা ভালো করে শিখলো, মোটেই না, ক্যান্সেল করুন। অফার রিওয়ার্ডস ফর সাকসেস অ্যান্ড পানিশমেন্ট ফর ফেইলার, সাফল্যের জন্য পুরস্কার, ব্যর্থতার জন্য শাস্তি। কখনো শাস্তি হয় না, পানিশমেন্ট নেগেটিভ ওয়ার্ড আমরা দিতে পারি না, ক্যান্সেল। হ্যাভ কমপ্লিটেড কন্ট্রোল ওভার দ্য লার্নিং প্রসেস, শেখার প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন, আচ্ছা এটা আপাতত থাক। এঙ্গেজ দ্য লার্নার অ্যান্ড মেক দেম an integral part of the teaching learning process, শিক্ষার্থীদের সম্পৃক্ত করুন এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। কারেক্ট আনসার, সবাইকে কী করতে হবে, এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, সবাই যাতে একসঙ্গে মিলামিশা করে এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা শিখে একটা ইন্টিগ্রেট পার্ট হয়, মিলেমিশে যাতে শিখতে পারে, তাহলেই ভালো করে শিখতে পারবে, মোটিভেট হতে পারবে। সুতরাং এটা হবে কারেক্ট আনসার, সবাইকে যাতে এঙ্গেজ করতে পারি, এটাই একজন শিক্ষকের দায়িত্ব, কর্তব্য। স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ, এটা 10 জানুয়ারি 2022, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ভাই, একটা প্রশ্ন নাই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসছে না, এটা প্রশ্ন ডাইরেক্ট আমরা যে ভিডিওটা তৈরি করছি দেখতে পাচ্ছেন। স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ, শিক্ষার্থীরা শেখার জন্য অনুপ্রাণিত বোধ করে যখন কাজটা, শিক্ষার্থীরা শেখার জন্য উৎসাহিত হয় কোন সময়, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইলি কমপ্লেক্স, যখন কাজটা খুব কঠিন হয় তখন। আচ্ছা, কঠিন কাজে কেউ কি আরাম পায়, মজা পায়? আপনি কঠিন কাজে কি মজা পান? মোটেই না। কানেক্টেড টু দেয়ার রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জগৎ, রিয়েল লাইফ, রিয়েলি পজিটিভ ওয়ার্ড, আপাতত ঠিক দেই। অপ্রাসঙ্গিক, আরে ভাই অপ্রাসঙ্গিক বলে বুঝবে কী করে? নট অ্যাট অল চ্যালেঞ্জেস, মোটেই চ্যালেঞ্জিং নয়, সেটা কোনো কথা নয়, চ্যালেঞ্জেস হতে পারে। সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কানেক্টেড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব জীবনের সঙ্গে যদি আমরা ঘটনা যদি সম্পৃক্ত করে তাদের যদি পড়াই, তখন জিনিসটা তারা খুব ভালো করে বুঝবে, ভালো করে শিখতে পারবে, ভালো করে অনুপ্রাণিত হতে পারবে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। হুইচ এমোশন would facilitate the process of meaningful learning, কোনো আবেগ অর্থপূর্ণ শিক্ষার প্রক্রিয়াকে সহজতর করবে। কোন আবেগ একটা অর্থপূর্ণ শিক্ষার প্রক্রিয়াকে সহজতর করবে? এখানে আবেগের কথা বলা হয়েছে, ইমোশনের কথা বলা হয়েছে, এখানে একটু ভেবে কারেক্ট আনসারটা করুন তো দেখি ভাই। 35 দেখে কার আনসার কারেক্ট হয়, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বারবার বলছি, প্রতিনিয়ত ক্লাস আমাদের হচ্ছে, পাবেন, প্রত্যেক দিন ক্লাস হবেন। প্যাডাগজি স্পেশালিস্ট আমাদের ক্লাস করছেন, ক্লাস হবে। বাংলা প্যাডাগজি, বাংলা প্যাসেজ, তারপর ম্যাথসেরও কিছুটা ক্লাস হবে, দেখতে থাকুন। এখানে দেখুন, লজ্জা, ভয়, হতাশা, সেটা কোনো কথা নয়। যদি আমাদের মধ্যে কৌতূহল থাকে তখন আমরা শিখতে পারি। লজ্জা করলে কোনো কিছু শেখা যায় না, ভয় করলেও কোনো কিছু শেখা যায় না, আর হতাশার মধ্যে কোনো কিছু শেখা যায় না। কিন্তু কৌতূহল বা কিউরিওসিটি থাকে, অর্থাৎ আমি শিখবো, কী করে শিখবো, এই যে একটা কিউরিওসিটি যদি মনের মধ্যে জাগ্রত হয়, তখন আমি সেই শেখাকে সহজতর করতে পারি। এর পরের প্রশ্নটা দেখি কি বলেছে, দেখে নেওয়া যাক। একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট প্রশ্নের সমাধান করতে হিমশিম খাচ্ছে। লেভ ভাইগোটস্কির মতে এই পরিস্থিতিতে একজন শিক্ষকের কী করা উচিত? সেটা 3 ফেব্রুয়ারি 2023 আসা প্রশ্ন। দেখুন, একজন শিক্ষার্থী কী করলো, একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হিমশিম খাচ্ছে, সে একটা প্রশ্নের উত্তরটা করতে পারছে না। তো লেভ ভাইগোটস্কির মতে এরকম পরিস্থিতিতে একজন শিক্ষকের কী করা উচিত? ইগনোর দ্য স্টুডেন্ট অ্যান্ড লেট হিম স্ট্রাগল। কোয়েশ্চন নাম্বার 36, প্রথমে তাকে ইগনোর করলাম, আরে ভাই ইগনোর করলাম কোন ভাষায় বলেছে, কেটে দিন না। গিভ হিন্টস অ্যান্ড ক্লুজ টু স্টুডেন্টস রিগার্ডিং নেক্সট মুভ, পরবর্তী পদক্ষেপের জন্য শিক্ষার্থী ইঙ্গিত দিয়ে দিন, মানে স্ক্যাফোল্ডিং করুন, একটু সাহায্য করুন। জেডপিডির আন্ডারে আসছে, মানে ভাইগোটস্কির, এটা কারেক্ট, এটা থাকা। টেল দ্য কারেক্ট আনসার ইমিডিয়েটলি, তাকে ডাইরেক্ট তাৎক্ষণিক আপনি তাকে সঠিক আনসার বলে দিন। কেন বলবো? তাকে আমি সঠিক আনসার বললে সে চিন্তা করবে কখন, তাকে আমি একটু হেল্প করবো, স্ক্যাফোল্ডিং করবো, যাতে করে সে নিজে নিজে আনসারটা বের করতে পারে। দ্য স্টুডেন্ট শুড বি পানিশড, শিশুটিকে শাস্তি দেবো, কখনোই না ভাই কেটে দিন। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তাকে একটু ইঙ্গিত দেবো, যেটা আমি স্ক্যাফোল্ডিং করব, যার মাধ্যমে সে এই যেখানে সমস্যা, যেখানে তার গাড়িটা আটকে ছিল, আমি একটু ঠেলা দিয়ে তার গাড়িটা পার করে দেব।
লরেন্স কোহলবার্গ থিওরি হ্যাজ বিন ক্রিটিক্স বাই ক্যারল গিলিগন। ক্যারল গিলিগন লরেন্স কোহলবার্গের তত্ত্বের কোন বিষয়ে সমালোচনা করেছিলেন? এটা 37 ডাইরেক্ট প্রশ্ন আমরা বলছি, এটা কারেক্ট আনসার হবে 37 1 ইজ দ্য রাইট আনসার। ইগনোরিং জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং, নৈতিক যুক্তিতে যে লিঙ্গগত পার্থক্য আছে এটাকে উপেক্ষা করা। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, শিশু হিসাবে রাঘব ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিলেন। একটা শিশু রাঘব, সে ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল। শৈশবের শেষের দিকে তিনি সহানুভূতিশীল শিক্ষক পেয়েছিলেন। শৈশবের প্রায় শেষ অবস্থা, এই সময় তিনি এক সহানুভূতিশীল একজন শিক্ষক তার কপালে জুটে। তবুও মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে তার সমস্যা তিনি মানুষকে বিশ্বাস করতে পারছেন না এবং ঝুঁকি নেওয়ার সাহসও তার নেই। সে কি করতে পারছে না? রিস্ক নিতে পারছে না। উন্নয়নের কোন বিষয়টি রাঘবের ক্ষেত্রে যথাযথভাবে বর্ণনা করে? এই ক্ষেত্রে তার হুইচ ইস্যু অফ ডেভেলপমেন্ট অ্যাপ্লাই ডেসক্রাইব রাঘব কেস? কন্টিনিউটি ডিসকন্টিনিউটি ইস্যু, আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু, নেচার নার্চার ইস্যু, ইউনিফর্মিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। এখানে দেখুন, আগে তার ক্ষেত্রে তাকে আগে কেউ মায়া মমতা করেনি, পরে তাকে অন্য একজন মায়া মমতা করেছে। মানে পূর্ববর্তী এবং পরবর্তী, অর্থাৎ প্রাথমিক এবং পরবর্তী যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সমস্যা। প্রথম দিকে তাকে কেউ ভালোবাসেনি, তাকে আদর যত্ন করেনি, পরবর্তীতে শিক্ষক তাকে আদর করতে চাইছেন, সহানুভূতি দিয়েছিলেন, এখানে তার সমস্যা হচ্ছে। সুতরাং এখানে আর্লি এবং লেটার এক্সপিরিয়েন্স তার ক্ষেত্রে যে ইস্যু, এই ইস্যুটা হবে কারেক্ট আনসার। নেক্সট, পরীক্ষার উদ্বেগ, অ্যাংজাইটি অফ এক্সাম অ্যান্ড ফেয়ার অফ ফেইলার। পরীক্ষার উদ্বেগ এবং ব্যর্থতার ভয়, এটা কি করে? শেখার উপর কোনো প্রভাব ফেলবে না, কার্যকর শেখার সুবিধা প্রদান করবে, শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, শিক্ষার্থীদের অন্তর্নিহিতভাবে শেখার জন্য অনুপ্রাণিত করবে। অনেক একটু ভেবে চিন্তে কারেক্ট আনসার করবেন। 39 কি বলেছে একটু দেখুন এবং কারেক্ট আনসার করুন। একটা শিশু যদি পরীক্ষার যদি ভয় তার মধ্যে আসে, এই কী করে পরীক্ষা দেব, আমি পরীক্ষায় ফিয়ার অফ ফেইলার, যে পরীক্ষায় যদি আমি ফেল করি তখন কী হবে, এটা তার শেখার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে, শিখতে পারবে না। তার মনে যদি ভয় আসে, তার পড়তে বসলেই তার মনে ভয় আসবে, যদি আমি পরীক্ষায় ফেল করি কী করব কি না। তো এখানে বলেছে শেখার উপর কোনো প্রভাব ফেলবে না। কেন? শেখার উপর তো প্রভাব ফেলবে, তো শিখতে পারবে না, তার সমস্যা হবে। সুতরাং এটা হবে না কারেক্ট আনসার। ফ্যাসিলিটেট এফেক্টিভ লার্নিং, কার্যকর শেখার সুবিধা প্রদান করবে, কখনোই না। শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তার শিক্ষণের উপর কী করবে? নেতিবাচক প্রভাব ফেলবে, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনারা দেখে নিন। এই প্রশ্ন কী বলেছে? একজন কিশোর যুক্তি দেয়, যদি হাইন্স তার স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা না করে, তাহলে সে জীবনের মূল্যর চেয়ে কিছু মূল্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার প্রতিক্রিয়া নৈতিক বিকাশের কোন পর্যায়ের বৈশিষ্ট্য? তো এখানে দেখতে পাচ্ছেন 4টা পর্যায় রয়েছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তীতে এই প্রশ্ন সহ বাকি অনেকগুলো প্রশ্ন আমরা ডিসকাস করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।